বলতে হবে, সেটাই দিদি যেটা বললেন না, সত্যের অপলাপ করতে আমি তার আমার প্রিয় শিক্ষার্থী যারা বললেন তারা অনেকটাই বাড়িয়ে বললেন। আমি এই প্রত্যাশা এই ব্যক্তি নয়, যাও এই জায়গায় ফিরে যাই। যেটা আগে বলা দিচ্ছিলাম বললাম এই জন্যে আমাদের এখানে একটি চেয়ার খালি করে রয়েছে, মাননীয় অধ্যক্ষ সভাপতি মহাশয় নেই, তাকে আমার প্রণাম। আমার দিদি, যাকে আমি অধ্যক্ষ বলে ভাবতাম না, যেদিন থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট পেলাম এখানে আসার সর্বপ্রথম যার সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনি মায়ের মতো আমার সামনে বসে আছেন। দিদি, হ্যাঁ সর্ব আসুন, আমি আছি। এত তারা কিসে? মা অসুস্থ, 7 দিন পরে আসুন। এসেছি, এতটাই আপন করে নিয়েছিল ভাবতে পারলাম না। প্রতি ক্ষণে করে দিদির কথা মনে জানতো, ফোন করতাম, বিরক্ত হতেন না। সেই রাত্রি 10টা 12টা ভোর আমার প্রণাম চাই। তার সঙ্গে আমার নতুন অতিথি অধ্যাপক একেবারে সহকর্মীর মতো, তাদের আমার যথাযোগ্য সম্মান। আচার্য সনদবাবু, নিশিরবাবু, দীপেন্দ্রবাবু, সোহমবাবু, আমাদের ইংলিশ ম্যাম এবং সর্বোপরি সুমনা। তারপরে যাদের কথা না বললেই নয়, উত্তমবাবু। কারণ না করে রাগ করতাম, রেগে যেতাম, আবার ভাবতাম কদিন কি আছি, এই তো দুদিনের সংসার। অনির্বাণ, আমাদের পঙ্কজ, সবাই সবার সঙ্গে মিলেমিশে হাসি খেলে দিনটা কাটিয়ে দিতাম। 7টা দিন বা 6টা দিন যে আমি এখানে থাকি ভাবতেই পারতাম না কিভাবে কেটে যেত। তবে হ্যাঁ, শনিবার অনেকটা উড়ুন হতো। তোমাদের কাছে বলতাম যে 6টা দিনের পরে একটু দিন তো বাড়ি যাবো, একটু আগে বিদায় দিতাম। কিন্তু আমার জীবনে কখনোই সময়ও উঠতাম, নিয়ম শৃঙ্খলা বাইরে পাকাইনি। শুধু সাউথ থেকে আসতাম আমি, কিন্তু যা এত শীত গ্রীষ্ম বর্ষাতে উপেক্ষা করি, বাড়ি বারণ শুনতাম না, কত যেও না। প্রচন্ড কুয়াশা পড়ছে, এত রাত্রে একা হাঁটি বেটি করে 3:30টায় হাঁটা, 4টায় স্টেশনে পৌঁছানো, 4:09 ট্রেন ধরা, মানে বারবার বলেছি। কিন্তু কোনোদিন কি আমি আসতে দেখেছো 9টায় প্রবেশ করেছি ধর্মদার করিনি। শনিবার যেতাম, তাও একবার সুব্রতবাবু এসেছিল, পারমিশন নিয়েছিলাম, সে দূর থেকে তো আসি। সর্ব নিশ্চয়ই যাবেন, আপনার প্রতি বাধা নেই, যত দূর থেকে আসেন লেটে ঢুকুন, আগে যান। তা সত্ত্বেও কিন্তু আমি লেটে ঢুকিয়ে দিই। আজ পর্যন্ত আমার জীবনের রেকর্ড বলতে পারেন, যেখানেই কাজ করেছি নির্দিষ্ট সময় যেতাম, সময়ের বাইরে পা ফেলতাম না এবং শৃঙ্খলাবোধটা মেনে চলতাম। যেটা আমার বাবা আমাকে শিখিয়েছিলেন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি মাত্র। কারণে অকারণে প্রকাশ করেছি। আগামীকাল থেকে আর বলবো না, আগামীকাল থেকে আর বলবো না, কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করবো না হয়তো, কিন্তু তোমরা আমার হৃদয়ে থাকবে, আছো এবং ছিলে। আর হয়তো প্রতিদিন দীপেন্দ্রবাবুকে বিরক্ত করতাম, নিশিবাবুকে ফোন করতাম, হয়তো সময়ের সাপেক্ষে আর প্রায় উঠবে না। বঙ্কিমবাবু এখানে বেশি দিন অনেক দিনের পরিচয় না, যখনই ডেকেছি এসেছে, আমার তাকে সাড়া দিয়েছে। আর আমার শিক্ষার্থীরা আমি কি দিয়েছি? কিছুই দিতে পারিনি। পড়িয়েছি না, তোমাদের সঙ্গে আমি বলছি, কিন্তু আমি যতটা জানি তোমরা আমার থেকে অনেক অনেক বেশি জানো। যেটা জানো না সেটাই আমি শেয়ার করি। অনেক কিছু ভালো করতে চেয়েছিলাম, করেছি কিছু কিছু, সকলের সামগ্রিক প্রচেষ্টায়, কেউ আড়ালে আবদালে অনেক কিছু বলেছে, তাদের জন্য আমার শুভেচ্ছা থাকে। আবার যারা সরাসরি সাহিত্যিক প্রশংসা করছেন তাদের জন্য আমার শুভেচ্ছা। আমাকে দুজনেই সন্তান সময়, দুজনেই শিক্ষার্থী, নিরপেক্ষভাবে কে কি বললো বড় কথা নয়, আমি কিন্তু আমার কাজটা নীরবে করে যাই। আর যতক্ষণ ক্লাস থাকি ততক্ষণ কিন্তু আমি সবাইকে শিক্ষার্থী পাবি। গতকাল মাসের মধ্যে বলছিলাম, দেখুন আপনারা এতদিন শিক্ষকতা করছেন, অথচ আপনারাই প্রশ্ন করি, প্রশ্ন তুলি, আপনার উত্তর দেন, কোনো কিছু মনেও করেন না। আবার যখন ক্লাসের বাইরে আপনাদের সঙ্গে যেভাবে মিশি, সেটা কিন্তু শিক্ষার্থী শিক্ষক পর্যায়ে পড়ে না। এখন
যখন যাকে বাজার পাই ওদের সঙ্গে গল্প করে ফেলি। আবার আমার সীমিত ক্ষমতায় যে যখন আবদার করেছি যতটুকু পেরেছি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কারো কাছে ঋণী হয়নি। আজ তোমাদের কাছে বিশাল ঋণের ভাগে জর্জরিত বলতে গেলে। এত কিছু পাহাড় প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তোমাদের হৃদয়ের স্থান সেটাই সব থেকে বড় কথা। জানি বিভিন্ন কাজে আবার আসতে হবে, তখন আর ক্লাসে থাকবে না। হয়তো সেই তোমাদের মনটা উড়ুর, বা কেউ বাড়ি যাবে ট্রেন ধরবে, কেউ অন্য কোনো জন্য অন্য কারণে। কিন্তু আমি দেখতাম, আমি এতটুকু বাড়িয়ে বলছি না, কেন জানি না, আমি নাম বলছি না, অনেক শিক্ষার্থী বলেছে স্যার আরেকটু সময় নিন। বলছি না, দেখো বরপর মাস্টারমশাই রয়েছেন, তাদের সময় দেওয়া উচিত। আমি তো একা সময়টা দিতে পারি না, আবার সময় দিলে পরের ক্লাসে আসবো। এইভাবে কিন্তু তোমাদের কাছে বিদায় নিয়েছি। তাই নানা প্রশ্ন তোমার মানে তোমরা আমি করতে পেরেছি, যতটা পেরেছি উত্তর দিয়েছি। যেটা পারিনি মিথ্যার আশ্রয় কখনো নিয়ে বলেছি, তোমরা দেখে এসো, আমিও দেখে আসছি। আগামী দিন এটা নিয়ে আলোচনা করবো। কিন্তু আমি জানি আমি যদি একটা ভুল তথ্য পরিবেশন করি, এখানে প্রতিটি ছাত্রের মধ্যে ভুল তথ্যগুলো চলে আসে। একজন শিক্ষার্থী ভুল করলে একটি ভুল করছে, একজন শিক্ষক ভুল করলে এতগুলো শিক্ষার্থী ভুল শিখবে। যে না, যেটুকু জানি সেটুকুই বলবো, যারা জানি না সেটা বলতে চাই না, জেনে এসে বলবো। কিন্তু তোমরাও করে এসো। যতক্ষণ ক্লাসে থাকতাম, সত্যি কথা বলতে এই ক্লাসটাকে আমি ক্লাস হিসাবে নিতাম, কেন জানি না, অনেকদিন থেকে অভ্যাস। তোমাদের বলেছিলাম হয়তো, চাকরির প্রথম জীবনে যখন প্রথম চাকরি পেলাম, আমার শিক্ষক মহাশয়, আমার মা বাবার পরের স্থান যায় যে গুরু, প্রণাম করতে গিয়েছিলাম। এখনো বেঁচে আছেন ভদ্রলোক, ডক্টর সুকুমার বন্দ্যোপাধ্যায়। প্রণাম করার সময় উনি বলেছিলেন একটি কথা, সমন এবার পড়াশোনা একটু মনোযোগী হও। মানে বলেছিলাম কথা, সে এত কষ্ট করে পড়াশোনা করলাম, এত বছর পড়াশোনায় মনোযোগী হও। বলছি আরে তখন তো তুমি পাস করার জন্য করেছিলে, এখন তোমার জীবনে অনেক দুর্দায়িত্ব, ওদেরকে পড়াতে হবে, তোমাকে আরো বেশি জানতে হবে। তখন তো গুটি কয়েক নোট বই পড়ে পাস করে গেছে, এখন যে তা নয়, তোমাকে আরো বেশি পড়াশোনা করতে হবে। বলছেন স্যার, তখন তো বন্ধুর মতো হয়ে গেছে, স্যার আপনি কথাই বলবেন, সংসার ধর্মটার উপরে একটু এবার স্থিতিশীল হবে। বলছেন না, আরো বেশি মনোযোগী হওয়া। আমি বলতাম এমন দিন যায়নি এখনো পর্যন্ত যেখানে একটি ঘন্টা স্টাডি করি না। বাড়ির লোক এখনো বলে, তুমি মাস্টার শিক্ষক, এখন কি করো, এখন কি করো? আমি আমার স্কুলে দেখেছি মাস্টার বই দেখে পড়া। বলছি না, দেখো ওদের কাছে আমাদের যেসব স্কুলের আসে শিক্ষার্থী আসে, তারা আমাদের অনেক বেশি জানে। তাদের কাছে জানাতে হলে না, অনেকটা নিয়ে দাঁড়াতে হবে। ঘড়ি আকাশে ঘুরে উঠছে পটপট করে, সুতোটা ছোট হলে পড়ে যাবে, একটু বড় সুতো হলে অনেক দূর পটপট করে আকাশে ঘুরে উঠতে পারে। আমি যদি অল্প কুশিয়ে দাঁড়াই না, ওটা বাড়াতে পারবো না, ঘড়িটা জানবে ছোট করতে পারে। এই নিয়মে চলতাম, তা বুঝতে পারিনি এই মাত্র কয়েকটা দিয়েই বলতে গেলে। আর মাস্টারমশাই পেয়েছি কয়েকটা মানুষ, এতটা আপন করেছি, মানে আপনার নিয়েছে, এতদিন পরে অনুভব করতে পারলাম। তারা কিন্তু বুঝতেই পারি আমি যেটুকু অনুভব করলাম, বা আমার অনুমান ভ্রান্ত হতে পারে যে এতদিন তোমরা ক্লাসে থাকতে, ক্লাসের বাইরে যেভাবে প্রশ্নগুলো জিজ্ঞাসা করতেন, আমি হয়তো বিরক্ত প্রকাশ করতাম, পড়ে একটা আর না পড়ে। প্র্যাকটিক্যাল টিচিংগুলো ওখানে দেখতে গেছি, তাও সেই একই জিনিস, সেটা আপনি একটু চোখ বুলিয়ে নিন না।
মানে ভুলটাও যদি আমি চোখ বুঝিয়ে নিই ওদের কাছে যেন সঠিক বলে মনে হচ্ছিল। আমি বলছি দেখ পুরো ভালো করে দেখা রাখছি, আমি শুধু সই করে দিলাম, এটা কি সব সাইডটা করে দিলাম, এটা থাক না। নিরুপায় হয়ে হয়তো ভুল গ্রাম থেকে অনেক সই করে। আর যেটা আমি না বলেই নয়, আর বিস্তারিত করবো না। অনেকে ট্রেন আছে কাছে তো হয়তো বসে আছে, আগামী দিনে যারা মানে গত সময়ে যারা ট্রেনের জন্য ভ্রমণ করে বেরিয়ে যেত তারা এখনো আছে। ভালো লাগে। একটা কথা প্রথমে বললাম, আবার বলছি যেটা, যে আগামীকাল থেকে আমি কিন্তু আর তোমাদের ক্লাসে পাঠ দান করতে আসছি। আগামীকাল থেকে আর কিন্তু তোমাদের বকাবকি করবো না। সব থেকে উল্লেখযোগ্য এখানে দিক পেয়েছিলাম এই 1-1.5 মাস আগে। ভালো লাগে, একটি কলেজে কাজ করতাম, ওখানে অধ্যাপক আমাকে বলেছিলেন, স্যার আপনাকে সবাই উইশ করে আমাকে করে না। আমি বলছিলাম এখানে শিক্ষার্থীদের শিখতে দিই। আমি বলছিলাম সব শিক্ষক সমান। অনেকে অনেক কিছু বলে, আপনাকে থামিয়ে দিই, একদম কথা বলবে এখানে আমরা সব বলি সমান, বলি না আমরা সব শিক্ষক সমান। সব থেকে একদিন আমি বাড়িতে গিয়ে বলছিলাম 2 মাস আগের ঘটনা, আমার জীবনে অনেকগুলি ঘটনা ঘটেছে। একদিন পড়াচ্ছি মানে পাঠদান করছি, নুনহারের বেঞ্চ এদিকে বলছে স্যার আমাদের দাঁড়িয়ে পড়া, অঙ্কিতার এদের বেঞ্চ এ বলছে স্যার না আমি দিকে দাঁড়িয়ে পড়া। সাগর আর সংস্কৃতি, সাগর এবং কৃতিকার বেঞ্চ না স্যার আপনি কেন ওদের যাবেন, আমাদের উপরে দাঁড়িয়ে পড়া। আমি হেসেই বলেছিলাম আমি তো একটি সমন্বয় 3 ঘন্টা করে না, 3টি ঘন্টা করে না, ও করে এসে উঠেছিল। ভেবেছিলাম গভীর তাৎপর্য কোথায় লুকিয়ে আছে, চেয়ারে বসে থেকে পড়ানো যায় না। আমি আজ পর্যন্ত আমার জীবনে চেয়ার কাকে বলে জানি না, জেনেছিলাম কেবলমাত্র প্রেয়ারের সময় বসে ওখানে করতাম। তোমরা সবাই যাবে, তুমি তো কিছু বলছি। যতদিন ক্লাসে এসেছি চেয়ারে বসে পড়াই, চেয়ারটা এক পাশে থাকে, আমি কিন্তু উঠে যাই তোমাদের মাঝে। জানি শিক্ষার্থীরা কি চায়, মনে পড়ে যায় সেই পুরোনো স্মৃতিগুলি। যখন বেঞ্চগুলোতে বসে পা দোলাতাম, পা কিন্তু মাটিতে রাখতো না, স্যারকে চেয়ারে বসে পড়াতেন, উঁকি ঝুঁকে মারতাম, দেখতে পেতাম না। বা আবার শুনুন স্যারকে দেখবো, প্রতিদিন তো দেখছি, তবু স্যারকে দেখবো। শিক্ষার্থীদের জানলে এই চাহিদা থাকে। আর দ্বিতীয়ত চেয়ারে বসে নয়, ভালো পড়ানো যায় না। আমি শিক্ষার্থীদের একটি কথা বলি, যখন যাই ওখানে দেখি চেয়ারে বসে সব প্র্যাকটিক্যাল দিচ্ছে, ওই চেয়ারের প্রতি মোহ জ্ঞান। আগে নিজেকে তৈরি করো, চেয়ার তোমাকে ডাকবে, চেয়ার তোমাকেই ডাকবে, চেয়ারের দিকে আগে এগিয়ে যাওয়ার দরকার নেই। যাক, আবার আমি সবাইকে আমি যেটা বলতে চাই, অনেক ভালো কিছু অভিজ্ঞতা নিয়ে এখানে যাচ্ছি, আমার নিশ্চয়ই আসবে। কয়েকদিন আগে থেকে কয়েকজন মাস্টারমশাই এতটাই খারাপ করতো, আমি নাম বলছি না, অন্যকে ছোট করার জন্য বলছি না। আমি মাস্টারকে দেখে বললাম কৃত করি, স্যার আপনারা তো আমার থেকে বেশি নিয়ে বলছেন না। স্যার বুঝবেন না, এই কদিনে আপনাকে কতটা আপন করে নিয়েছিলাম, আপনার পড়াগুলো আমি ভাবছি না এখানে আমার স্পষ্টতা। আর ছেলেমেয়েদের নাই বা বললাম, আজকে শুধু নয়, যেদিন থেকে শুনেছে এক এক করে সকলের চোখে একটু জল দেখেছি। আমি বলছি তার পাইনি, কাঁদছিস কেন? কিন্তু হয়তো কোনো এক আবেগ কাজ করে যায়, জানি না। আমি কিন্তু এখনো শক্ত হয়ে তোমাদের কাছে দাঁড়িয়ে আছি। জানি আমি যদি ভেঙে পড়ি তোমরা আরো ভেঙে পড়বে। সেই মানসিকতা নিয়ে মাস্টারমশাই খাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করছেন, সে আপনি এতটা শক্ত করে আছেন, বাড়ির কাজ পারেননি কেন? কত তাবড় মাস্টারমশাই দেখেছি পারে না, ভাই খুব ধরা করে। আমি স্যার যার কিছু কেউ নেই, তার তো একজন আছে। অতএব আমি তো এখানে একা থাকি, এমন নিশ্চিত রাত গেছে একাই তো, আমি আর
নায়িকা আমি আর স্বপন আর কেউ নেই, ছিলাম কাটিয়ে দিয়েছি। আর যখন যে কোনো সমস্যার প্রতিষ্ঠানগত সমস্যা হয়েছে আমি স্যারকে বিরক্ত করতাম না বেশি। আমি কিন্তু অনেকবারকে পঙ্কজকে উত্তমকে খুব জানিয়েছি, আগামী দিন থেকে আর জ্বালাবো না, প্রয়োজন ছাড়া হয়তো ফোন করবো না, ওরাও তো ব্যস্ত, তাই না? দিদি দিদি আমরা দিদিই থাকবো, কারণ আমি যেখানে থাকি ঠিক তার পাশেই দিদির বাড়ি। যেটুকু স্নেহ মায়া মমতায় আমাকে এখানে আসতে বলেছিলেন, আজ সেটা অটুট আছে। আমি পারিবারিক দিদিকে ফোন করি, দিদি আসবেন তো? হ্যাঁ সোমবার। তোমার একটু বঙ্কিমবাবু দুবার মাত্র ফোন করেছিলাম, তখন উনি কুম্ভ মেলা অনুষ্ঠানে ব্যস্ত। হ্যাঁ সোমবাবু, হ্যাঁ সমতা, আমি কিন্তু যাব। এক দূর থেকে ছুটে এসেছেন, শুধু আমার দিকে তাকিয়ে। আর আজকের বিদায় লগ্নে আমি আর বিশেষ কিছু তোমাদের বলছি না। যারা গান করলো, যারা বক্তব্য রাখলো, চৈতের গান থেকে আমার স্টাইল থেকে যারা বললো, সত্যি শেখালো। আর আমি শিক্ষার্থীদের শিখেছিলাম বিশ্লেষণ করার ক্ষমতা আমার হৃদয়ের মাঝে ঢুকিয়েছি, তাই না? হয়তো অনেকেই জানি না, আমি প্রতিটি শিক্ষার্থীদের শিখিয়েছিলাম প্রত্যেকটা বিশ্লেষণ করে পড়ো, চিরজীবন মনে হয়। এক শিশু মাকে জিজ্ঞাসা করছে, মা আমি কোথায় ছিলাম, কিভাবে এলাম? মা তো শিশুর কাছে এই বড়দের মতো উত্তর দিতে পারবে না। মানুষ শিশু কিভাবে জন্মগ্রহণ করে পৃথিবীতে, শিশু জানতে চাইছে মায়ের কাছে, মা বলতে পারে না। আমার ক্রিয়ার মাঝে লুকিয়েছিলি, বোঝা যাচ্ছে ভাই? ঠিক না? কেউ দেখতে পায়নি, আমার যখন ইচ্ছা হয়েছিল তোকে এনেছি, বোঝাতে পেলাম। সুন্দর ভাষায় শিশুকে বুঝিয়ে দেন, কোনো অশ্লীলতা নেই। আমার হৃদয়ে লুকিয়েছিলি তুই, প্রতিটি গানের অন্তর্নিহিত অর্থ আছে। আমি এইভাবে কিন্তু যখনই সাহিত্যের জগতে ঢুকতে তখন কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের বিশ্লেষণ করে শিখিয়ে দিই যে এইভাবে এগো। দেখবে এর মধ্যে কত সুন্দর রস কিন্তু একটা অনুভব করতে পারবে না। এমন কিছু কিছু যেগুলো স্যার খুব কঠিন কবিতা, কঠিন লাইন, বুঝতে পারছি না আপনি কি করে বলতেন, তাও তোমাদের বুঝিয়েছিলাম। আর বলেছিলাম ওই যে শুধু পাঠ দিলেই হবে না, শিক্ষকের রসে বসে থাকতে হবে। কখনো